আমাকে কমেন্ট করে যে ব্লগার মালানা তাফুর কথায় আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম আজকে। কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক ঘটনা আপনার সাথে শেয়ার করব। আমি এখন 3টি বাচ্চার মা। আমার 3টি বাচ্চাই হয়েছিল সিজারে। আমার প্রথম যে বাচ্চাটি হয় সেটি তখনও আমার অনেক ঘটনা হয়েছিল। পানি আমার ব্যথা ছিল না, পানি ভেঙে গিয়েছিল। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলে যে বাচ্চার পালস পাওয়া যাচ্ছে না। তখন ডাক্তাররা ছুটাছুটি শুরু করে। আমারও তখন অবস্থা খারাপ। তখন ডাক্তাররা বলে যে বাচ্চা আর মা যে কোনো একজনকে বাঁচাতে হবে। তখন ডাক্তাররা আমাকে সিজার রুমে নিয়ে যায়। সিজার রুমে নিয়ে যাওয়ার পর আল্লাহর রহমত এবং আমার মা বাবা এবং আমার শাশুড় শাশুড়ি দোয়ায় আমি এবং আমার সন্তান দুইজনই বেঁচে যায়। এরপর আমার দ্বিতীয় সন্তান মেয়ে হয়। হওয়ার পর যখন হয় তখন আমার কোনো সমস্যাই হয় নাই। আমার দ্বিতীয় সন্তানটিও সিজারে জন্ম হয়েছিল। আমার জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা সূত্রপাত হয় যখন আমার ছোট ছেলেটি আমার পেটে আসে। যখন আমি কনসিভ করি আর কি, আমি যখন জানতে পারি যে ও আমার পেটে আসছে, তখন আমার জীবনের দুর্বিষহ জীবন শুরু হয়। কিছু খেতে পারি না। কোনো একটা খাবার আজকে খেলে আর 1 সপ্তাহ, আর 1 মাস 2 মাস, প্রায় সপ্তাহ না, আমি সপ্তাহ বলছি, সপ্তাহ না 2 মাস 3 মাস যাবত ওই খাবারটা আমি খেতে পারতাম না। গন্ধ লাগতো, কেমন যেন লাগতো, খাবার খেতে পারতাম না। আমার রাত্রে ঘুম হতো না। সারা রাত আমার বুকে ধড়ফড় করতো। সারা রাত ঘুমাতাম না, শুধু নকল ইবাদত করতাম। এরকম করতে করতে 4 মাস হয়। 4 মাস হওয়ার পর হঠাৎ করে একদিন গভীর রাতে আমি ঘুমিয়ে আছি। তখন হঠাৎ করে আমার এমনভাবে দাঁত ব্যথা উঠে, আমি প্যারাসিটামল খেয়ে নেওয়ার পর সকালে আমি দাঁতের ডাক্তারের কাছে যাই। দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার পর দাঁতের ডাক্তার আমাকে বলে যে আপনি যেহেতু বাচ্চা কনসিভ করেছেন, সেজন্য আপনাকে তো বেশি দাঁতে চিকিৎসা করার জন্য আপনাকে বেশি বেহুশ করার যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা বেশি দেওয়া যাবে না। তখন আমাকে ওনার চেম্বারে যে বিছানাটা আছে সেখানে শুইয়ে দেওয়ার পর আমার দাঁতগুলো পরীক্ষা করার পর বলছে যে এক্সরে করতে হবে। আমাকে এক্সরে করার জন্য নিয়ে যায়। বলছে যে আপনার দাঁতের অবস্থা তো ভীষণ খারাপ। এখন তো আপনি যদি দাঁতটা ফেলে দিতে চান তাহলেও আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে, আর যদি আমি দাঁতের চিকিৎসা করি তাহলে আপনাকে অনেক বেশি যন্ত্রণা ভোগ করতে হবে। এরপর আমাকে বলছে যে দাঁত ফিলিং করার জন্য। আমাকে ফিলিং করার জন্য যখন শুয়ে দেওয়া হয় তখন আমাকে আমার মুখটা অবশ করার জন্য আর কি, যে দাঁতে ফিলিং করা হবে সেখানে, সেই দাঁতের মাড়িতে যখন ওই যে বেসুপ বলে আর কি, অথবা সেখানে যাতে নাতে বেসুপ করার জন্য যখন আমাকে দেওয়া হয়, ইঞ্জেকশনটা দেওয়া হয়, তখন আমার দাঁত খুব একটা বেশি অবশ হয় নাই। আমি আমাদের চট্টগ্রামের ভাষায় বেসুপ বলেছি, কিন্তু আপনারা যারা আমাদের চট্টগ্রামের ভাষা বুঝেন না তারা বুঝতে পারবেন না। যখন আমাকে অবশ করা হয় আর কি দাঁতের মাড়িটা, তখন খুব বেশি অবশ করতে পারে না, কারণ আমি তো কনসিভ ছিলাম। তাই আমাকে হাই পাওয়ারই অবশ করার ইঞ্জেকশনটা দিতে পারে নাই। আমার দাঁতে যখন দাঁতের যে মেশিনটা দিয়ে ওয়াশ করা হয় সেটা দেওয়া হয়, তখন আমার মনে হয় যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। এই তো যন্ত্রণার যে পেয়েছিলাম, এখন পর্যন্ত আমি দাঁতের চিকিৎসা করতে ভয় পাই। ওই দিন আমি সেন্সলেস হয়ে যাই, ওইটা করার পর আর কি। আমার সাথে আমার মেজো বোন গিয়েছিল। মেজো বোন আমি যখন সেন্স ফিরে পাই তখন আমাকে আমার মেজো বোনের বাড়িতে নিয়ে যায়। তখনও আমার দাঁত ব্যথা অবিরাম চলতে থাকে। তখন তো রোজার মাস ছিল। রোজা তখন আমি 2-3টা রাখছি আর কি।
এরপর ব্যথা শুরু হয়। আমাকে আমার বোনের বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে এখানেও ব্যথা চলতে থাকে। বলছে যে দাঁতে ব্যথা থাকলে দাঁতের করা যাবে না, ফিলিং করা যাবে না, দাঁতের ব্যথা বন্ধ করতে হয়। আমি ডেইলি 4টা প্যারাসিটামল খাইতাম, কিন্তু আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় নাই। আপনারা কখনো ভুল ডাক্তারের কাছে যাবেন না। আমি আপনাদের কাছে বলছি, আমার আপুরা ভাইয়েরা যারা আমার ভিডিও দেখছেন, আমি শুধু তাদেরকে সচেতন করার জন্যই আমি আজকে এই ভিডিওটা করেছি। কারণ আমি যেহেতু সামাজিক প্ল্যাটফর্মে কাজ করি, আপনাদেরকে সচেতন করার দায়িত্ব হচ্ছে আমার। তারপর আমাকে ডেলি 4টা করে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আমি এভাবে প্রথমে একটা খেলে কিছুক্ষণ মানে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁতের ব্যথা কমতো। আবার যখন প্যারাসিটামলগুলো মনে হয় পাওয়ার কমে যেত, তখনই আবার ব্যথা শুরু হতো। আমি সারা রাত কাঁদতাম। কী করবো, বাচ্চার মায়ায় আমি নিজেকে অ্যান্টিবায়োটিক খেতেও ভয় পাচ্ছিলাম। যদি আমি এখন মনে করি যে আর কি, আমি যদি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলতাম তাহলে আমি এত যন্ত্রণা আমাকে ভোগ করতে হতো না। আমার ছোট ননদ, ওরও এরকম কনসিভ অবস্থায় দাঁতের ব্যথা হয়েছিল, ও এর সাথে সাথে অ্যান্টিবায়োটিক নিয়ে নিয়েছিল। আমি ওর কাছ থেকে পরামর্শ নিই নাই। যদি ওর কাছ থেকে পরামর্শ নিতাম, ও হেলথে চাকরি করে, ওর কাছ থেকে যদি পরামর্শ নিতাম তাহলে আমি এই কষ্ট আমাকে ভোগ করতে হতো না। এরপর আমি চিকিৎসা করতে করতে এরকম প্যারাসিটামল খেতে খেতে দাঁত আরও কয়েকবার ফিলিং করায় এগুলা ভুল ডাক্তারের কাছে আমি শরণাপন্ন হয়েছিলাম। আমার ফিলিংটা ভালোভাবে হয়নি। তারপর এভাবে প্যারাসিটামল খেতে খেতে এই ব্যথাটা 15 দিন পর্যন্ত ছিল। 15 দিন পর যখন আমি একটু একটু সুস্থ হয়ে যাই, তখন আবার আমি আমার বাসায় ফিরে আসি, আমার মেজো বোনের বাসা থেকে। ফিরে আসার পর একদিন স্কুলে যাওয়ার পথে আমি স্কুলে তখন তো করোনা চলছিল, সালটা ছিল 2021 সাল। করোনার পরে সবেমাত্র স্কুল একটু একটু খুলতে শুরু করেছে। আমি তখন স্কুলে যাচ্ছিলাম। স্কুলে যাওয়ার পথে কোনোদিন আমি ম্যাজিক গাড়িতে উঠি নাই। আমার সেদিন একটু তাড়াহুড়াতে ছিল। আমি একটা ম্যাজিক গাড়িতে উঠি। ম্যাজিক গাড়িটা যেতে যেতে কিছু দূর যাওয়ার পর একটা পুকুরের পাশে হঠাৎ করে উল্টে যায়। আল্লাহর কি রহমত জানি না, হয়তো আমার বাঁচার একটা আশা আমার হায়াত ছিল, সেজন্য আল্লাহ আমাকে সেই দিন আমি মরে যাই না, আমার বাচ্চারও কিছু হয় নাই। আমি সব কিছু আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর এত ভরসা করি যে আমি মনে করি যে আমি যদি কোনো খারাপ কাজ না করি আমার সাথে কিছু হবে না। আর আমার শাশুড়ির অফুরন্ত দোয়া আর আমার মা বাবার অফুরন্ত দোয়া তখন আমার সাথে ছিল। এইভাবে আমি যখন আমাদের গাড়িটা একদম মানে উপুট হয়ে যায়, পুকুরের পানিতে পড়ে যায় আর কি। আমি আর কিছু হয় না, তো আমি একদম উপরের সিট দুই পাশে সিট, তো আপনারা সেই গাড়িগুলোতে চড়ছেন কিনা জানি না। এক সাইডে একটা উপরে যেটা উপরে হয়ে আছে সেটার দিকে সিটে আমি বসেছিলাম। কিন্তু আমাকে যখন টেনে বের করা হয় তখন আমি দেখলাম যে গাড়ি থেকে একজন লোকের খান দিয়ে এমনভাবে রক্ত পড়ছিল, আরও 2-3 জন বেহুশ হয়ে গেছিল মানে যাত্রীরা আর কি। সবাই বলাবলি করছিল, যারা আমাদের অ্যাক্সিডেন্ট দেখে আমাদের পাশে মানে আমাদের গাড়ির পাশে দৌড়ে আসছিল আর কি, তারা সবাই বলছিল যে আপনি অনেক ভাগ্যবান, কীভাবে যেন আপনি বেঁচে গেলেন। এরপর হঠাৎ করে একদিন আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, মানে একদম মানে কথা বলার মতো অবস্থায় ছিল না আর কি, স্ট্রোক করে ফেলে। তো আমার মেজো বোন আর আমরা 7 বোন ছিলাম, সবাই আমি সহ আমরা 7 বোন, 4 ভাই। তখন আমি যখন ওখানে যাচ্ছিলাম আর কি, যাওয়ার সময় একটা গাড়িতে উঠেছিলাম। ওই দিনও আমার জীবনে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমার গাড়িটা একটা গর্তের মধ্যে এমনভাবে আমাকে ফেলে, মানে গাড়ির মধ্যে তখন গাড়িতে আমার হাজব্যান্ডও ছিল, এমনভাবে ব্যথা পেয়েছিলাম আমি পেটের মধ্যে। আমি আমার বাবাকে দেখে ওই দিন আমি আর তাকি নাই। তখন আমার প্রেগনেন্ট অবস্থা 7 মাস চলে। আমি আমার বাসায় চলে আসি। তখন বাসায় চলে আসার পর আমি এই যে পেটের নিচ থেকে তলপেটের
এখানে যেভাবে ব্যথা হয়, আমি আর হাঁটতে চলতে পারতাম না, বসলে আর উঠতে পারতাম না, এরকম এরকম অসুস্থ। এভাবে তবু আমি আমার সংসারে থেকে যাই। আমার যেহেতু আগে দুইটা বাচ্চা ছিল, আমি আমাকে আমার মা বাবা আর আমার বাবিরাও আমার বাবার বাড়িতে চলে যেতে বলেছিল, কিন্তু আমি যাই না। বলছি যে আমার শুধু তো একটু পেটে ব্যথা, আমার তার কোনো সমস্যা নাই, সেজন্য আমি আর আমার বাবার বাড়িতে যাই না। এমনি ডাক্তারের কাছে গিয়েছিলাম, বলছে যে আপনার তো নিচে ব্যথা, আপনার বাচ্চা তো সুস্থ আছে, তাহলে আপনার কিছু হবে না, আপনি অপেক্ষা করতে থাকেন। এইভাবে অপেক্ষা করতে করতে যখন আমার বাচ্চা যখন আমি যখন 8 মাসের প্রেগনেন্ট, তখন আমার আবার দাঁতের ব্যথা উঠে। দাঁতের ব্যথায় আমি এভাবে কাবু হয়ে যায়, আমি সারা রাত কাঁদতাম, আর রাতটা মনে হয় শেষ হতো না। এমন বা আমি শুধু নামাজ পড়তাম, মাঝে মধ্যে বিছানায় আমি যখন মশারি টাঙ্গিয়ে ঘুমাতাম, তখন আমি শ্বাস নিতে পারতাম না। আমার মনে হতো যে আমার দম বন্ধ হয়েছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে শ্বাস নেওয়ার চেষ্টা করতাম। এভাবে আমার কষ্টের দিনগুলো একে একে পার হচ্ছিল। এরকম কষ্ট যে মানুষ পায় আমি সেটা জানি না। আমি আমার আপুরা যারা মানে ভবিষ্যতে মা হতে চান অথবা নতুন বিয়ে হয়েছে এরকম মেয়ে আপুদের বলবো যে আপনারা শারীরিকভাবে পরীক্ষা করে আপনারা মা হওয়ার প্রস্তুতি নেবেন। আপনাদের দাঁত ঠিক আছে কিনা, আপনাদের শারীরিক কন্ডিশনটা অবস্থা বিবেচনা করে। আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তখন দিন দিন আমার শরীরের অবস্থা খারাপ হচ্ছিল, কিন্তু আমি এই যে দাঁতর ব্যথায় কাবু হয়ে যাচ্ছিলাম। যে আমার শারীরিক এই যে আমি শুধু দাঁতের কারণে অসুস্থ ছিলাম, যে আমার শারীরিক আর কোনো অসুবিধা ছিল না। আমার বাচ্চাটাও পেটের মধ্যে সুস্থ ছিল। এই যে দাঁতের ব্যথার কারণে আমি রাতের পর রাত নির্ঘুম কাটাতে হতো, শুধু কাঁদতাম, শুধু আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, আমি আমার দিনগুলো যাতে আমার বাচ্চাটা যাতে তাড়াতাড়ি দুনিয়াতে চলে আসে। আমার মনে হতো আমার বাচ্চাটা দুনিয়া আসলে আমার সব দুঃখ কমে যাবে। দিনগুলো পার হচ্ছিল আর কি, একটা দিন পার হচ্ছিল, আর আমার দাঁতের ব্যথাটা তখনও কমে নাই। প্রায় আমি 1 মাস যাবৎ এই দাঁতের ব্যথা বুক করেছি। আর আমি একটা বিষয় জেনেছি আর কি, আমি ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করতাম। আমি যখন ইউটিউবে আসি নাই, তখন আমি অনেক বড় বড় ব্লগারদের ব্লগ দেখতাম। একটা ব্লগার, ইন্ডিয়ান ব্লগার সৌমিক, ওর ভিডিওতে আমি দেখেছি আর কি, ও যখন মা হওয়ার জন্য নিজেকে চেষ্টা করছিল, তখন ও ওর শরীরের সমস্ত একটা পরীক্ষা করে নিয়েছিল। আমি যদি ওই ভিডিওটা আগে দেখতাম, তাহলে আমার শারীরিক অবস্থা এরকম হতো না। আমার আফুরা ভাইয়েরা যারা এখন আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই বাচ্চা কনসিভ করার আগে অবশ্যই আপনারা শারীরিকভাবে আপনাদের পরীক্ষা করে নেবেন। সেজন্য আমার এই ভিডিওটা করা। আমার হাজব্যান্ড বারবার বলতো অপারেশন করে বাচ্চাটা নিয়ে নেওয়ার জন্য। তখন আমি যখন গাইনি বিশেষজ্ঞের কাছে যেতাম, তখন উনি আমাকে বলতেন যে কি আপনার বাচ্চাটা যেহেতু সুস্থ আছে, তাহলে ওর দিন পরিপূর্ণ না হলে কি ও প্রতিবন্ধী হতে পারে অথবা অন্য কিছু হতে পারে, আপনি একটু সহ্য করেন না, মা হওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়, এরকম বলতো। আমার হাজব্যান্ড বারবার চাইতো বাচ্চাটাকে অপারেশন করে নিয়ে নেওয়ার জন্য, তবু আমিও আমার বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য সব কিছু সহ্য করে যাচ্ছিলাম। এভাবে দেখতে 1 মাস যাবৎ আমার দাঁতের ব্যথা, সেই সাথে দাঁতের ব্যথা শেষ হয়, দাঁতের ব্যথা শেষ হওয়ার সাথে সাথে আবার আমার ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে কাশি, এই কাশিটাও আমাকে এত বেশি যন্ত্রণা দিয়েছিল যে আমি অনেক ভয় পেতাম। মানে মনে করতাম যে কাশিটা যদি ভালো না হয়, তাহলে আমার সিজারের ঘা শুকাতে অনেক সমস্যা হবে, এই চিন্তা করতাম। তো আবার আমি তখন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাই, তিনি আমাকে 1 মাসের জন্য ওষুধ দেন। আল্লাহ রহমতে তখন আমি সুস্থ হয়ে যাই, মানে 15 দিন ওষুধটা খাওয়ার পর। আর আমি লেবু রস আর আদা মিশিয়ে মানে প্রতিদিন পান করতাম। আর আমি প্রায় জানি যে ডাক্তারেরাও বলে আর কি, যখন মেয়েরা কনসিভ হয় তখন
তখন শারীরিক তাদের বিভিন্ন হরমোনের কারণে তখন নাকি শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই যে আমার আমার সাথে যে একের পর এক ঘটনা, এই ঘটনাগুলো মানে আমাকে জীবনকে বিপর্যস্ত করে দিয়েছিল। আমি সারা রাত, আমি এখন যখন কেউ কনসিভ করে তাদেরকে আগে জিজ্ঞেস করি যে তোমার কি রাত্রে ঘুম হয়, এই কথাটা জিজ্ঞেস করে আমার কষ্টের কথা মনে করে। আমি সারা রাত নফল ইবাদত করতাম আর খাটতাম। আমার পাশের রুমে এরা সবাই প্রতিদিন বলা বলি করতো। আমার বোনের জামাই ছিল, আমার মেজদুল্লা ভাই আর কি, উনি আমার অনেক বেশি মানে বড় ভাইয়ের মতো। এত উনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার কাছে জিজ্ঞেস করতেন আজকে আমার শারীরিক অবস্থা কেমন। আমি আমার বোনের বাড়িতে প্রায় 2 মাস 20 দিন পর্যন্ত ছিলাম আমি শারীরিক অসুস্থতার কারণে। এর 1 মাস পর আমার অপারেশনের ডেটে এগিয়ে আসে। 2021 সালের 28 অক্টোবর আমার ছেলের জন্ম হয়। ওই দিনেও অপারেশন থিয়েটারে যখন আমাকে নিয়ে যাওয়া হয় তখন আর কি, তখনও আমার জন্য আরও অনেক ঘটনা অপেক্ষা করছিল। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর তখন আমাকে যখন মানে বেহুশ করার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়, এতটা ব্যথা পেয়েছিলাম, ব্যথাটা সেটা আমার গায়ে লাগতো না। আমাকে ইঞ্জেকশন মারার পরও কি আমার শরীরটা অবশ হয় নাই। এরপর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর আমাকে যখন অবশ করা হয় তখন আমি অবশ বলছে যে আপনার কি এখানে আপনি কি সচেতন আছেন? আমি বলছি যে না, আমি এখানে ব্যথা পাচ্ছি। তখন ওই যে অপারেশনের জন্য যে ছুরিগুলো দেওয়া হয় তখন আমি টের পাচ্ছিলাম, কিন্তু ব্যথা পাচ্ছিলাম না, টের পাচ্ছিলাম। আমাকে অবশ করার জন্য আরও একটা ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু আমাকে অবশ করতে তারা পারেনি। আমাকে যিনি অবশ করার জন্য ইঞ্জেকশন দিয়েছিলেন তিনি আমার মাথার সামনে ছিলেন। উনি বলছেন যে আপনার কি এখন কেমন লাগতেছে। উনি আমার সাথে বিভিন্ন ধরনের কথা বলছিলেন, আর সূরা ওয়াকিয়া, তারপর আরও অনেক দোয়া, মানে দোয়া ইউনুস, এগুলো ইয়াসিন সূরা, এগুলো একটা একটা পড়ে উনি আমার মাথায় ফু দিয়েছিলেন। উনি ছিলেন আমার আত্মীয়, মানে আমাদের পারিবারিক ডাক্তার আর কি। উনি আমার মাথার সামনে এভাবে যদি ছায়ের মতো না থাকতো ওই দিন আমি মরে যেতাম। এরপরও তো আরও অনেক ঘটনা ঘটেছে, আপনারা দেখতে থাকুন, আপনারা শুনতে পারবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার কাহিনীটা শুনছিলেন, এখন একটা লাইক দিননি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে পুরো ঘটনাটা জানতে পারবেন না। এরপর আমার বাচ্চাটা হয়, আমার বাচ্চার ওজন ছিল 5.5 কেজি। বাচ্চা বলছে যে এত বড় বাচ্চা হওয়ার কারণেই তো আপনি এত বেশি অসুস্থ হয়ে গেছিলেন। আমার মানে ডাক্তার চাচাটা বলছিল আর কি। ওই যে অপারেশন যখন শেষ মুহূর্তে মানে আমাকে যখন সেলাই দিচ্ছিল তখন হঠাৎ করে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, মানে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আল্লাহ রহমতে আবার হঠাৎ করে যখন আমার চাচার আন্তরিক প্রচেষ্টা আর আমার মা বাবা আর আমার শাশুড়ি শাশুড়ি আমার হাজব্যান্ডের দোয়ায় আমি আবার সুস্থ হয়ে যাই। মানে সুস্থ হয়ে আমাকে কেবিনে দেওয়া হয় কিছুক্ষণ, আরও প্রায় 5-6 ঘন্টা পর কেবিনে দেওয়ার পর আমাদেরকে যে আমার বাচ্চাটা তখন কি আবার দুধ খাচ্ছিল না, এই এক সমস্যা। বাচ্চাকে যখন মানে 3-4 ঘন্টা পর যখন আমার কাছে দেওয়া হয়, ওকে দুধ খাওয়াতে এত বেশি চেষ্টা করছিলাম, ও দুধ খেতে চাচ্ছিল না, বলছে যে বাচ্চাকে ভর্তি দিতে হবে। আবার আমার বাচ্চাকে ভর্তি দেওয়া হয়, ভর্তি দেওয়ার প্রায় রাতের 12টার দিকে আমার বাচ্চা হয়, দিনের 11টার দিকে, রাত্রি 12টার পর আমার বাচ্চা দেখি একটু একটু করে দুধ টেনে খাচ্ছে। তখন আমার মনে একটু স্বস্তি আসে, কিন্তু আমার শারীরিক যন্ত্রণার কারণে আমি শুধু খাচ্ছিলাম। এই রকম যন্ত্রণা যেন আর কারো কাছে না হয়। একটা মায়ে আমি চিন্তা করি যে শুধু বাচ্চার দিকে চেয়ে আমি একটা মায়ে মনে হয় সব কিছু করতে পারে।
ওর জন্ম আমার বাচ্চাটা আর এরপর ওকে মানে ইয়াতে যখন ভর্তি দেওয়া হয় পরে আমি জানতে পারি যে আমার বাচ্চার মধ্যে কোনো সমস্যাই ছিল না। হাসপাতালের লোকেরা টাকা খাওয়ার জন্য ওকে ভর্তি করতে বলেছে। ওকে যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনগুলো কতগুলো দেওয়া হয় হাতে, ওগুলো দিলে আমি চিৎকার করতাম। আমার বাচ্চার সামনে আমি থাকতাম না। আমি ওর কাছ ওর চিৎকার যাতে শুনতে না হয় অনেক দূরে গিয়ে বসে থাকতাম। আমার এত কষ্টের বাচ্চা, ও যখন কান্না করতো আমি সহ্য করতে পারতাম না। আমার বাচ্চার কান্না আমি কখনো সহ্য মানে এত কষ্টের পর আমার বাচ্চা হওয়ার পর ওর ইয়েগুলো আমি সহ্য করতে পারতাম না একদম, ওর কান্নাটা। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। আমি যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম আমার বাচ্চা যখন প্রেগনেন্ট ছিলাম আর কি, তখন যদি আমার মা বাবা, আমার শাশুড়ি শাশুড়ি, আমার ভাই বোনেরা যদি আমার জন্য দোয়া না করতো তাহলে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতাম না। বাবা তখন বেঁচে ছিলেন, আমার বাবা তখন বেঁচে ছিলেন। আমার বাবা নাকি প্রতিদিন সকালে উঠে আমার মাকে বলতেন যে আমার মেয়ের জন্য সদকা দিয়ে দাও। আমি এরকম খারাপ স্বপ্ন দেখেছি। আমিও প্রতিদিন রাত্রে খারাপ স্বপ্ন দেখতাম। আমি দেখতাম যে আমি একটা খাটে তলে ঢুকে গেছি, সেখান থেকে আর বের হতে পারতেছি না। এরকম আজে বাজে প্রতিদিন স্বপ্ন দেখতাম। আমার শাশুড়ো নাকি নামাজ পড়ার সময় আমার শাশুড়ো প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার সময় নাকি কান্না করতেন, আমার জন্য দোয়া করতেন আর কি। আমার শাশুড়ি প্রতিদিন আমার সাথে ফোনে কথা বলতেন। এভাবেই আমি তো বলছিলাম আমার বাচ্চাকে ভুল চিকিৎসা দিয়ে মানে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। মানুষ কীরকম পার্সন হতে পারে, হাসপাতালের ডাক্তারেরা ব্যবসার জন্য কী করতেন পারে সেটা আপনাদেরকে বলছিলাম। তারপর আমাকে আমার সাথে একটা অনেক বড় ট্র্যাজেডি এর বাচ্চা হওয়ার একদিন পর আমাকে যখন এই যে এখানে ফেস্টাফের জন্য যারা আমার আপুরা যারা সিজার হয়েছে তারা তো অবশ্যই জানেন, এখানে একটা ফেস্টাফের ব্যাগ দেওয়া হয়। ডাক্তার বলছে যে ফেস্টাফের ব্যাগটা খুলে নেওয়ার জন্য, খুলে নিয়ে আমি যখন বাথরুমে যাই, মানে আমি যখন ফেস্টাফ করতে বসি, তখন আমার এত বেশি ব্যথা হচ্ছিল মনে হচ্ছে যে আমি দুনিয়া থেকে চলে যাব। এরপর আমাকে ধরে আমার সাথে আমার মেজো বোন আর আরেকটা বোন, আমার সেজো বোন, দুজনেই ছিল হাসপাতালে। আমার হাজব্যান্ডও ছিলই। আমি তো আমার হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া এই দুনিয়াতে বেঁচেই থাকতাম না। আমার বাচ্চা যখন আমার হাজব্যান্ডের তো বিভিন্ন রকমের ব্যবসা আপনারা দেখেছেন। ও সারাদিন এগুলো সামলে রাত্রে আমার কাছে চলে যেত। রাত্রে 10টা হলেও চলে যেত, 12টা হলেও চলে যেত। তখন ইউনিয়ন পরিষদের বুট চলছিল। আমার চাচা শাশুড়, আপন চাচা শাশুড় তখন বুটে দাঁড়িয়েছিল, ওনার জন্য বুটও করছিলেন। আমিও আমার হাজব্যান্ড যদি আমাকে এভাবে সাপোর্ট না করতো তাহলে আমি আপনাদের সামনে কথাগুলো বলতে গিয়ে বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমাকে যে ডাক্তার অপারেশন করাইছে, ডাক্তারটা অনেক বেশি অভিজ্ঞ ছিল। আমি যেখানে ভর্তি হয়েছিলাম সেটা একটা প্রাইভেট হাসপাতাল ছিল, নামটা আমি বলতেছি না। আমি যদি ওই হাসপাতালের নাম বলি তাহলে রেপুটেশনটা হয়তো খারাপ হয়ে যায়। তবে হাসপাতালটা ভালো ছিল। এই যে ব্যবসায়িক প্রাইভেট হাসপাতাল তো একটা থাকে ব্যবসা। আমি যে ডাক্তারের অধীনে ভর্তি হয়েছিলাম আর কি, যিনি আমার অপারেশন করেছিলেন, তিনি আসলেন। আসার পর আমাকে বলছেন যে আবার মানে ব্যাগটা যাতে আমাকে লাগিয়ে দেওয়া হয়। এভাবে আমাকে ব্যাগটা আবার সেট করে দেওয়া হয়। সেট করে দেওয়ার পরে একদিন পর আমি অনেক কষ্ট পেয়েছি। মানে ওই বাচ্চাটা দুনিয়াতে আসার পরও হাসপাতালে ভর্তি থাকতেও বারবার আমি মৃত্যুমুখে পতিত হয়েছি।
আল্লাহ রহমত আমার বাবার দোয়া ছিল, এই কারণে আমি বেঁচে ফিরেছি। এরপর বিকালের দিকে আমার অবস্থা স্থিতিশীল হয়। এর পরের দিন বিকালে আমার অবস্থা স্থিতিশীল হলে আমার কাছে আমাকে মানে পেশাবের ব্যাগেটা খুলে দেওয়া হয়। আর এরপর আমি আল্লাহ রহমতে আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। আমি আমার আপুরা ভাইয়াদেরকে বলবো, আপনারা কখনো মা বাবাকে অবহেলা করবেন না। আর বলবো যে শাশুড়িকে অবহেলা করবেন না। এরপর আমাকে আমার বোনের বাড়িতে নিয়ে আসা হয়। বোনের বাড়িতে নিয়ে আসার পরও আমার বাচ্চাটা সারা রাত ঘুমাতো না। আমার মাথার পিছনে ঘুম না হওয়ার কারণে আর বিভিন্ন টেনশন, আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম বিভিন্ন টেনশনের কারণে আমার মাথার পিছনে এভাবে যে মানে ব্যথা হয়েছিল, আমি ঘুমাতে পারছিলাম না। ওই যখন বাচ্চা হয়েছিল তখন ও ঘুমাতো না বলে আমার হাজব্যান্ড পাশের রুমে ঘুমাতো। আমার কান্না দেখে ও রাত্রি 2টার দিকে একটা মানে ইয়াতে গিয়ে এই যে কি বলে ও যেখানে ওষুধ বিক্রি করে আর কি, ওষুধের দোকানে গিয়ে উনি আমার জন্য ওষুধ নিয়ে আসেন। ওষুধ আনার পরও আমি বাচ্চার কান্নার জন্য ঘুমাতে পারি না। ও 3 মাস 13 দিন কান্না করেছিল। মানে এরপর আমার বাচ্চাটা হওয়ার পরেও এখনো পর্যন্ত আমি আমার বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্টে থাকি, মানে সব সময় টেনশনে থাকি। ওর মানে একটু থেকে একটু অযত্ন হলে ও ঠান্ডা লেগে যায়, ঠান্ডার প্রবলেম। এখন ওর বয়স 3 বছর। আপনারা তো অনেক সময় দেখেন ওর কণ্ঠ শুনতে পান যে ও আমাকে ছাড়া একটা সময়ও থাকতে চায় না। সেজন্য আপনারা ওর কণ্ঠ শুনতে পান, আপনারা সেটা ইগনোর করবেন। আর যারা আমার এতক্ষণ ধরে আমার কাহিনী শুনছিলেন, সে আপুরা ভাইয়াদের কথা বলবো, আপনারা কখনো মা বাবা শাশুড়িকে অবহেলা করবেন না। হাজব্যান্ডের যত্ন নেবেন, হাজব্যান্ডের কখনো অবহেলা করবেন না। একটা যদি ভালো মানুষ হয়, একটা মেয়ে হাজব্যান্ডের সহযোগিতায় জীবনের সব প্রতিকূলতা জয় করতে পারে। আমার জীবনের প্রত্যেকটা সফলতার পেছনে আমার হাজব্যান্ডের অনেক বেশি অবদান। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আরও অনেকেই আমার কাহিনীটা শুনে তারা সচেতন হতে পারে। আপনারা দেখে শুনে একটা ভালো হাসপাতালে ভর্তি হবেন, যাতে আপনাদের উপর কোনো বিপদ না আসে। আসসালামু আলাইকুম।